হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের যে খতিয়ান চ্যাপ্টারটা রয়েছে সেই খতিয়ান চ্যাপ্টার থেকে কয়েকটি টপিক আলোচনা করব। তাহলে আজকের আলোচনার বিষয়গুলো কি কি? আজকের আলোচনার বিষয়গুলো হলো হিসাবের জের টানা ও ব্যালেন্সিং, চলমান জের ছক। তার মানে আমরা দেখব হিসাবের জের কিভাবে টানতে হয় বা ব্যালেন্সিং কিভাবে নির্ণয় করতে হয় সেটার বিস্তারিত আজকে আমরা জানবো, এবং চলমান জের ছক কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে আমরা জানবো। তো তাহলে শুরু করা যাক। হিসাবের জের টানা ও ব্যালেন্সিং কাকে বলে? একটা উদাহরণের সাহায্যে তোমাদের ব্যালেন্সিং কি সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। ধরো তোমার কাছে হচ্ছে 5 কেজি চাল আছে। এখন এই 5 কেজি চাল থেকে তুমি 3 কেজি চাল হচ্ছে ভোগ করলে। সো 5 কেজি চাল ছিল, 3 কেজি তুমি ভোগ করে ফেললে, তাহলে তোমার কাছে কত কেজি থাকে? 2 কেজি চাল থাকে। সো এই যে আমরা এটা বের করলাম, কিভাবে বের করলাম? 5 থেকে 3 আমরা মাইনাস করলাম। সো হিসাব বিজ্ঞানে আমরা হিসাব সমূহের ডেবিট এবং ক্রেডিট পাশের যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য নির্ণয় করাকেই ব্যালেন্সিং বলা হয়। তার মানে ডেবিট টাকা যদি এখানে থাকে 2000 আর ক্রেডিট যদি থাকে 1000 টাকা, তাহলে আমরা কি করব? মাইনাস করে ব্যালেন্স কত টাকা দেখাবো? ডেবিট পাশের ব্যালেন্স দেখাবো 1000 টাকা। সো এভাবেই আমরা মূলত হিসাবের জের বা ব্যালেন্সিং করব। এখন দেখি এখানে সংজ্ঞা দেওয়া আছে, হিসাবে পোস্টিং পরবর্তী ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করাকে জের টানা বা ব্যালেন্সিং বলা হয়। হিসাবে পোস্টিং হচ্ছে কি? আমরা এর আগের ভিডিওতে দেখেছি পোস্টিং হচ্ছে খতিয়ানভুক্তকরণ। আমরা প্রথমে জাবেদা প্রস্তুত করব। জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। এরপর জাবেদা থেকে আমরা খতিয়ানভুক্ত করব। প্রত্যেকটা লেনদেনকে বা প্রত্যেকটা হিসাবকে আমরা জাবেদা থেকে খতিয়ানে পোস্টিং করব। সো এই পোস্টিং করার পর এর পরবর্তী ধাপ হচ্ছে ব্যালেন্সিং। আর ব্যালেন্সিং কি? ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করা। সো আমি আবার রিপিট করছি, হিসাবে পোস্টিং পরবর্তী ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করাকেই জের টানা বা ব্যালেন্সিং বলা হয়। আমরা এখন দুটি উদাহরণের সাহায্যে দেখব কিভাবে পোস্টিং পরবর্তী নগদান হিসাবের ব্যালেন্স নির্ণয় করা যায়। সো দেখো এখানে দুইটা লেনদেন দেওয়া আছে। মার্চ 3 নগদ বিক্রয় 20,000 টাকা আর মার্চ 10 আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। সো এগুলোর প্রথমে জাবেদা দাখিলা কি হবে? নগদ বিক্রয় 20,000 টাকা, এখানে নগদ অর্থ প্রতিষ্ঠানে বৃদ্ধি পেয়েছে, তার মানে অ্যাসেট বৃদ্ধি পেলে আমরা সেটাকে কি করব? ডেবিট করব। আর অন্যদিকে বিক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয় অথবা রেভিনিউ। সো প্রতিষ্ঠানে যদি আয় হয় বা রেভিনিউ হয় তাহলে আমরা কি করব? 20,000 টাকাকে রেভিনিউ, মানে রেভিনিউ যখন বৃদ্ধি পাবে তখন সেটাকে আমরা ক্রেডিট করব। সো হিসাবের নামটা কি হবে? দেখো 2017 মার্চ 3 নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? 20,000 টাকা। জাবেদার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা হিসাবের নামের সাথে হিসাবের ব্যাখ্যাগুলো প্রদান করব। কেন নগদান হিসাব ডেবিট হলো এবং কেন বিক্রয় হিসাব ক্রেডিট করা হলো? সেখানে ব্যাখ্যা হিসেবে আমরা কি লিখতে পারি? আমরা লিখবো নগদে বিক্রয় করা হলো। সে এতটুকু লিখলে পরবর্তীতে আমি হচ্ছে এই লেনদেনটা সম্পর্কে ধারণা পেয়ে যাব। আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। আমরা জানি স্থায়ী সম্পত্তি, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় অথবা বিক্রয় করা হলে আমরা ক্রয় হিসাব কিংবা বিক্রয় হিসাব লিখবো না, আমরা সেই স্থায়ী সম্পত্তির নামে হিসাব লিখবো। সো এখানে আসবাবপত্র যেহেতু ক্রয় করা হয়েছে, সো লিখবো আসবাবপত্র হিসাব ডেবিট। আর প্রতিষ্ঠান থেকে যেহেতু নগদ অর্থ মানে অ্যাসেটটা কমে গেছে, সো নগদান হিসাব ক্রেডিট। এখন দেখো মার্চ 10 আসবাবপত্র হিসাব ডেবিট, কারণ প্রতিষ্ঠানে আসবাবপত্র নামক সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। আবার নগদান হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকা হচ্ছে হ্রাস পেয়েছে। সো 15,000 টাকা ডেবিট এবং ক্রেডিট করব। তো বন্ধুরা, এখন আমরা দেখবো কিভাবে এই জাবেদা দাখিলাগুলো থেকে আমরা পোস্টিং করব এবং ব্যালেন্সিং করব। তো দেখো পোস্টিং করা হয়েছে এবং ব্যালেন্সিং করা হয়েছে। এখানে নগদান হিসাব যদি আমরা প্রস্তুত করি আর খতিয়ানে আমরা জানি দুইটা ছক আছে, তাই না? একটা হচ্ছে টি ছক আর আরেকটা হচ্ছে চলমান জের ছক। তো আমরা এখন দেখবো যে টি ছকে কিভাবে পোস্টিং করতে হয়। সো নগদান হিসাব আমরা এখানে টি ছকে টোটাল 8টি কলাম রয়েছে। কয়টি? টোটাল 8টি কলাম। এই 8টি কলামের মধ্যে 4টি কলাম হচ্ছে ডেবিট আর 4টি কলাম হচ্ছে ক্রেডিট।
সো ডেবিট 4টি কলাম হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, টাকা। আর ক্রেডিট 4টি কলাম হচ্ছে সেম, তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, টাকা। এখন আমরা কিভাবে আগে পোস্টিং করব? নগদ বিক্রয় 20,000 টাকা। সো আমরা এখানে কি করেছিলাম, নগদান হিসাবকে ডেবিট করেছিলাম আর বিক্রয় হিসাবকে ক্রেডিট করেছিলাম। সো এখানে যেহেতু আমরা নগদান হিসাব প্রস্তুত করছি, সুতরাং আমরা কি করব, নগদান হিসাবকে আমরা যেহেতু ডেবিট করেছি, সো আমরা ডেবিট পাশে হচ্ছে 20,000 টাকা লিখবো। সো আমার 1 নাম্বার কাজ হচ্ছে, আমার টাকা কোন পাশে আছে আমি সেই পাশে আগে টাকাটা লিখবো। সো 1 নাম্বার কাজ আমি করলাম যে 20,000 টাকা ডেবিট পাশে লেখার কথা ছিল, কারণ নগদান হিসাব ডেবিট, তাই আমি 20,000 টাকা ডেবিট পাশে লিখেছি। এখন 2 নাম্বার কাজ হচ্ছে আমার হিসাবটা লেখা। এই যে বিবরণের ঘরে আমি কোন হিসাবটা লিখবো সেটা করা। সো নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ছিল ক্রেডিট। এখানে আমরা বিক্রয় হিসাব লিখবো। কেন? কারণ নগদান হিসাব প্রস্তুত করছি, তাই এর অপোজিট হিসাবটা লিখবো বিক্রয় হিসাব। আর তারিখের ঘরে তারিখ লিখবো যে 2017 মার্চ 3। এর পরের লেনদেনটা ছিল আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। এখানে আমরা আসবাবপত্র হিসাবকে ডেবিট করেছিলাম আর নগদান হিসাবকে আমরা ক্রেডিট করেছিলাম। সো নগদান হিসাবকে কি করা হয়েছিল, ক্রেডিট, তাই 15,000 টাকা আমরা আগে কি করব, ক্রেডিট করব। সো মনোযোগ দিয়ে দেখো, আমার প্রথম কাজ হচ্ছে আমার নগদান হিসাব ডেবিট হলো না নগদান হিসাব ক্রেডিট হলো সেই অনুযায়ী টাকা লেখা। সো নগদান হিসাব যেহেতু ক্রেডিট ছিল, তাই আমার ক্রেডিট কলামে গিয়ে 15,000 টাকা লিখেছি। দ্বিতীয় কাজ হচ্ছে বিবরণ। ঠিক আছে, আমার বিবরণের ঘরে আমি কি লিখবো সেটা হচ্ছে আমার 2 নাম্বার কাজ। সো বিবরণের ঘরে আমরা এখন লিখবো আসবাবপত্র হিসাব, কারণ আমরা নগদান হিসাব প্রস্তুত করছি, তাই অপোজিট যে নামটা আছে আসবাবপত্র হিসাব সেটাই আমরা বিবরণের ঘরে লিখবো। এখন আমার কি করতে হবে বন্ধুরা, এখন আমরা করব ব্যালেন্সিং। সো ব্যালেন্সিং কিভাবে করতে হয়, আমরা দেখব যে নগদান হিসাবে ডেবিট কলামে কত টাকা আছে এবং নগদান হিসাবে ক্রেডিট কলামে কত টাকা আছে। তো ডেবিট পাশে হচ্ছে 20,000 আর ক্রেডিট পাশে হচ্ছে 15,000। তাহলে দেখো এখানে ক্রেডিট পাশে কত টাকা কম আছে, টোটাল 5,000 টাকা আমার ঘাটতি রয়েছে। তো আমরা কি করব, দুই পাশেই হচ্ছে মিলিয়ে দিব, মানে এই পাশে যদি 20,000 টাকা হয়, নগদান হিসাবে ডেবিট পাশে 20,000 হলে নগদান হিসাবে ক্রেডিট পাশেও আমরা 20,000 টাকা মিলাবো। তো দেখো এখানে মার্চের 31 তারিখ আমরা লিখবো ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি আমরা সব সময় কোনো একটা হিসাবকালের শেষে অথবা কোনো একটা মাসের শেষে আমরা হচ্ছে লিখবো ব্যালেন্স সিডি। সো মার্চ 31 ব্যালেন্স সিডি কত টাকা, এখানে 5,000 টাকা। এরপর আমরা দেখো এখানে 20,000 এবং 20,000 দুই পাশেই হচ্ছে মিলে গেল। তারপর আমরা হচ্ছে জেড টানবো, ডাবল জেড দিয়ে আমরা বন্ধ করে দিব। আর পরবর্তী হিসাবকালের শুরুতে বা পরবর্তী মাসের শুরুতে আমার এখানে হচ্ছে এপ্রিলের 1 তারিখ, মানে মার্চের পর আসে হচ্ছে এপ্রিল। সো এপ্রিলের 1 তারিখে আমি লিখবো ব্যালেন্স বিডি কত টাকা, সেই 5,000 টাকা আমাকে ব্যালেন্স বিডি করতে হবে। সো আমি আবার রিপিট করছি, ব্যালেন্স সিডি হচ্ছে আমরা মাসের শেষে প্রদান করব আর ব্যালেন্স বিডি হচ্ছে মাসের শুরুতে। ব্যালেন্স বিডি যত টাকা, ব্যালেন্স সিডিও হচ্ছে ঠিক তত টাকাই হবে। আর ব্যালেন্স বিডি এবং সিডি টোটাল কত টাকা করতে হবে, ব্যালেন্স বিডি এবং সিডি তত টাকাই করতে হবে যে টাকাটা ঘাটতি রয়েছে। মানে আমরা জানি নগদান হিসাবে সবসময় ডেবিট পাশ বেশি হবে, কেননা আমার নগদ যত টাকা হাতে আছে তার থেকে বেশি আমি খরচ করতে পারবো না। সো আমার অবশ্যই ডেবিট পাশটা বেশি হবে। এই জন্য আমার ডেবিট পাশ থেকে ক্রেডিট পাশ যত টাকা কম আছে আমি মাইনাস করে তত টাকা লিখবো হচ্ছে ব্যালেন্স সিডি। আর পরবর্তী বছরে বা পরবর্তী মাসের শুরুতে আমরা সেটাকে লিখবো ব্যালেন্স বিডি। এখানে দেখো বন্ধুরা, সিডি মানে হচ্ছে ক্যারিড ডাউন, যেটার বাংলা অর্থ হচ্ছে নিচে নিত বা স্থানান্তরিত হবে। বিডি মানে হচ্ছে ব্রট ডাউন, উপর থেকে আনিত বা স্থানান্তরিত হয়েছে। সিএফ মানে হচ্ছে ক্যারিড ফরওয়ার্ড, মানে হচ্ছে সম্মুখে নিত। বিএফ মানে হচ্ছে ব্রট ফরওয়ার্ড, মানে হচ্ছে পেছন থেকে আনিত। সো এই যে 4টা অ্যাব্রিভিয়েশন রয়েছে, এই 4টা অ্যাব্রিভিয়েশন তোমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে আসতে পারে। যেমন ধরো ব্রট ডাউন অর্থ কি, উপর থেকে আনিত বা স্থানান্তরিত হয়েছে। আবার ব্রট ফরওয়ার্ড মানে হচ্ছে পেছন থেকে আনিত। সো এই 4টা ব্যালেন্স সিডি, বিডি, সিএফ, বিএফ এগুলো হচ্ছে তোমরা মুখস্থ করে ফেলবে। আচ্ছা, এখন আমরা ব্যালেন্স সিডি
আর ব্যালেন্স সিএফ, এই দুটো হচ্ছে মাসের শেষে বা একটা হিসাবকালের শেষে নিরূপণ করব। ধরো মার্চের 31 তারিখ, এটা হচ্ছে মার্চ মাসের শেষ তারিখ, তো তখন আমরা ব্যালেন্স সিডি আর ব্যালেন্স সিএফ নিরূপণ করব। আর অন্যদিকে ব্যালেন্স বিডি আর হচ্ছে ব্যালেন্স বিএফ, এই দুটো আমরা মাসের শুরুতে, ধরো হচ্ছে এপ্রিলের 1 তারিখ, এই মাসের শুরুতে আমরা হচ্ছে ব্যালেন্স বিডি আর ব্যালেন্স বিএফ প্রদান করব বা নিরূপণ করব। আর এটা আমরা অপোজিট পাশে লিখবো। ব্যালেন্স সিডি আর ব্যালেন্স সিএফ যদি হচ্ছে ডেবিট পাশে হয়, তাহলে ব্যালেন্স বিডি আর বিএফ হচ্ছে আমরা ক্রেডিট পাশে লিখবো। এখন দেখো হিসাবের শ্রেণী আর হচ্ছে উদ্বৃত্তের ধরন। হিসাবের শ্রেণী, এখানে আমরা জানি 5 ধরনের হিসাব রয়েছে: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। আর উদ্বৃত্তের ধরন মানে হচ্ছে আমার ব্যালেন্স কি আসবে বা আমার জের কি আসবে। আমরা জানি জের হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ডেবিট জের আর একটা হচ্ছে ক্রেডিট জের। সো সম্পদের জের কোনটা হবে? ডেবিট। দায়ের জের হচ্ছে ক্রেডিট। তারপর মালিকানা সত্ত্বের জের হচ্ছে ক্রেডিট। আয়ের জের হচ্ছে ক্রেডিট আর ব্যয়ের জের হচ্ছে ডেবিট। সো মনে রাখার সহজ উপায় হচ্ছে সম্পদ আর ব্যয়, ঠিক আছে? সম্পদ আর ব্যয় এই দুইটার ব্যালেন্স হবে ডেবিট। আর বাকি যে 3টা আছে, লায়াবিলিটিস, ইকুইটি আর হচ্ছে রেভিনিউ, এই 3টার ব্যালেন্স হবে ক্রেডিট। তো বন্ধুরা, আমরা এখন কিভাবে টি ছকের ব্যালেন্সিং করতে হয় সেটার একটা কাজ করব। চলো শুরু করা যাক। এখানে দেখো ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ, এটা হচ্ছে নগদান হিসাব। সো নগদান হিসাবে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইডে টাকা দেওয়া আছে। আমরা এই টি ছকের ব্যালেন্সিং করব। সো মূলধন হিসাব এখানে হচ্ছে 30,000, বিক্রয় হিসাব হচ্ছে 10,000 আর দেনাদার হিসাব হচ্ছে 5,000। সো আমরা ডেবিট পাশের যোগফল বের করব। 30,000, 10,000 আর হচ্ছে 5,000, টোটাল কত? 45,000 টাকা হচ্ছে আমার ডেবিট। আর ক্রেডিট হচ্ছে কত? ক্রয় হিসাব 8,000, আসবাবপত্র হিসাব 4,000 আর বেতন হিসাব হচ্ছে 3,000। সো 8 আর 4,000 হচ্ছে 12,000 আর 3,000 যোগ করলে হয় 15,000 টাকা। সো টোটাল 15,000 হচ্ছে আমার ক্রেডিট। সো এখন দেখো, আমরা জানি নগদান হিসাবে সবসময় কি হবে? ডেবিট পাশটা বড় হবে, কারণ আমার নগদ হাতে যত টাকা আছে তার থেকে বেশি আমি খরচ বা প্রদান করতে পারবো না, সুতরাং ডেবিট টাকা সবসময় বেশি হবে। সো 45,000 থেকে 15,000 মাইনাস করলে আমার কত টাকা থাকে? 30,000 টাকা। সো এই যে 30,000 টাকা আমার ক্রেডিট পাশে কম আছে, তো আমরা কি করব? ক্রেডিট পাশে 30,000 টাকা যোগ করে দিব। এখানে কি নাম লিখবো? মে মাসের 31 তারিখ আমরা এখানে লিখবো ব্যালেন্স সিডি। ওকে, সো বন্ধুরা, এটাই হচ্ছে মূলত ব্যালেন্সিং, যে আমরা প্রথমে ব্যালেন্স সিডি করব কত তারিখে? মাসের শেষ তারিখে, মের 31 তারিখ। ব্যালেন্স সিডি হচ্ছে 30,000 টাকা, মানে যত টাকা এখানে কম আছে ডেবিট পাশ থেকে ক্রেডিট পাশে। এরপর আমরা কি করব? দুই পাশ মিলিয়ে দিব, যে 45,000 টাকা হচ্ছে ক্রেডিট পাশে, জের টেনে দিলাম। এরপর হচ্ছে 45,000 টাকা আমরা ডেবিট পাশে লিখে জের টেনে দিব। এখন এটা শেষ। আর ব্যালেন্সিং এর আরেকটা কাজ হচ্ছে, আমরা ব্যালেন্স সিডি লিখলাম, এখন আমরা লিখবো ব্যালেন্স বিডি। ওকে, সো ব্যালেন্স বিডি এটা কত তারিখে দিতে হয়? এটা হচ্ছে মাসের শুরুতে, মানে মের পর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তারপর হচ্ছে জুন মাস। সো জুনের 1 তারিখে আমরা লিখবো হচ্ছে ব্যালেন্স বিডি, কত টাকা? 30,000 টাকা। সো এভাবেই আমরা ব্যালেন্সিং করব। ব্যালেন্সিং এখানে কত আছে? ব্যালেন্স সিডি হচ্ছে 30,000 আর ব্যালেন্স বিডিও তাহলে কত হবে? 30,000 টাকা। সো টি ছকের ব্যালেন্স এভাবেই নির্ণয় করতে হয়। এখন আমরা দেখব কিভাবে আমরা চলমান জের ছকের ব্যালেন্সিং করব। সো দেখো বন্ধুরা, 2017 সালের মার্চের 3 তারিখের লেনদেনটা ছিল নগদ বিক্রয় 20,000 আর মার্চের 10 তারিখের লেনদেনটা ছিল আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। আর আমরা এখান থেকে নগদান হিসাবের ব্যালেন্স বের করব চলমান জের ছকের মাধ্যমে। তো চলমান জের ছকে টোটাল হচ্ছে 60টি কলাম রয়েছে। কি কি? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর পরে রয়েছে উদ্ধৃত বা জের, ডেবিট, ক্রেডিট। তো টোটাল কয়টা কলাম রয়েছে? 7টা কলাম রয়েছে। নগদ বিক্রয় 20,000 টাকা। সো আমরা এখানে কি করব? নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। সো প্রথমে আমরা হচ্ছে লিখবো যে কোন পাশে টাকাটা রয়েছে। 1 নাম্বার কাজ হচ্ছে টাকা, ঠিক আছে? সো নগদান হিসাব যেহেতু ডেবিট পাশে আছে, তাই আমরা ডেবিট টাকা লিখবো 20,000। আবার উদ্ধৃত বা জেরের কলামেও হচ্ছে ডেবিট পাশে লিখবো 20,000। এবার আমার কাজ হচ্ছে বিবরণ। 2 নাম্বার কাজ কি?
বিবরণের কলামে আমরা কি লিখবো? বিবরণের কলামে আমরা হচ্ছে জাবেদা করার পর যে অপোজিট হিসাবটা ছিল, যেমন নগদান হিসাবের বিপরীত হিসাবটা জাবেদায় কি ছিল? বিক্রয় হিসাব। সো বিক্রয় হিসাব আমরা এখানে বিবরণের কলামে লিখবো, আর টাকা ঠিকই আমরা ডেবিট কলামে লিখবো। এরপর মার্চের 10 আসবাবপত্র ক্রয় 15,000 টাকা। সো 15,000 টাকা আমরা ক্রেডিট পাশে লিখবো, কারণ নগদান হিসাব ছিল ক্রেডিট। এরপর বিবরণের কলামে আমরা লিখবো আসবাবপত্র হিসাব। সো আমার পোস্টিং করা হয়ে গেল, এখন আমরা করব ব্যালেন্সিং। ব্যালেন্সিং করতে হয়, এই যে দেখো ডেবিট পাশে আছে 20,000, এখানেও ডেবিট পাশে আমরা 20,000 টাকা ব্যালেন্সে লিখেছি। এবার দেখো ক্রেডিট পাশে আছে 15,000 টাকা। সো ডেবিট আর ক্রেডিট আমরা মাইনাস করব, আমরা পার্থক্য বের করব যে ডেবিট আর ক্রেডিটের পার্থক্য কত। সো পার্থক্য হচ্ছে 5,000, কিন্তু আমার লক্ষ্য রাখতে হবে যে ডেবিট পাশে টাকা বেশি নাকি ক্রেডিট পাশে টাকা বেশি। এখানে দেখো বন্ধুরা, ডেবিট পাশে কিন্তু বেশি টাকা আছে, 20,000 টাকা। সো আমার ব্যালেন্স করলে কোন পাশে টাকাটা লিখতে হবে? ডেবিট পাশে লিখতে হবে 5,000 টাকা। তো চলমান জের ছকের একটা সুবিধা হচ্ছে আমরা যে ব্যালেন্স বা জের আছে সেটা প্রত্যেকটা লেনদেন লিপিবদ্ধ করার সাথে সাথেই আমরা পেয়ে থাকি। যেমন দেখো এখানে ডেবিট ছিল 20,000, এখান থেকে ক্রেডিট মাইনাস করেছি 15,000 টাকা। তো যে অবশিষ্ট 5,000 টাকা ছিল সেটা আমরা ডেবিট পাশে লিখবো, কারণ আমার ডেবিট পাশে বেশি টাকা ছিল। তো বন্ধুরা, এখন আমরা দেখবো চলমান জের ছকে কিভাবে ব্যালেন্সিং করতে হয়। এখানে দুইটা কলাম আছে, একটা হচ্ছে হিসাব পোস্টিং আর একটা হচ্ছে হিসাবের উদ্বৃত্ত। এরপর দেখো প্লাস মাইনাস লিখে বলা আছে যে কখন আমরা প্লাস করব, মানে দুইটা টাকা যোগ করব, আর কখন আমরা বিয়োগ করব। সো দেখো যদি ডেবিট পোস্টিং হয় এবং ডেবিট ব্যালেন্স থাকে তখন আমরা দুইটাকে প্লাস করব। যেমন ধরো ডেবিট পোস্টিং আছে 10,000 টাকা, ঠিক আছে? সো ডেবিট পোস্টিং হয়েছে 10,000 টাকা আর ডেবিট ব্যালেন্স রয়েছে 5,000 টাকা। সো আমরা এই যে ডেবিট পোস্টিং হচ্ছে 10,000 এবং ডেবিট ব্যালেন্স রয়েছে 5,000, এই দুইটাকে যোগ করব। সো যোগ করলে কত হবে? 15,000 টাকা। আবার ক্রেডিট পোস্টিং যদি হয়, ডেবিট ব্যালেন্স থাকে, তখন আমরা কি করব? মাইনাস করব। যেমন ধরো ক্রেডিট পোস্টিং আছে হচ্ছে 10,000 আর ডেবিট ব্যালেন্স রয়েছে 5,000। সো আমরা ক্রেডিট পোস্টিং হয়েছে 10,000 আর ডেবিট ব্যালেন্স হয়েছে 5,000, এই দুইটাকে মাইনাস করব। মাইনাস করলে কত থাকে? 10,000 থেকে 5,000 গেলে আর 5,000 টাকা হচ্ছে থাকবে। ক্রেডিট পোস্টিং হলে আর ক্রেডিট ব্যালেন্স থাকলে তখন আমরা দুইটাকে যোগ করব। ধরো ক্রেডিট পোস্টিং হচ্ছে 10,000 আর ক্রেডিট ব্যালেন্স আছে 5,000। সো আমরা এই দুইটাকে যোগ করলে কত হবে? 15,000 টাকা। সো ক্রেডিট আর ক্রেডিট দুইটাই যদি ক্রেডিট হয় তখন আমরা প্লাস করব, আর ডেবিট আর ডেবিট দুইটাই যদি ডেবিট হয়, মানে ডেবিট পোস্টিং ডেবিট ব্যালেন্স থাকলে তখন আমরা যোগ করব। কিন্তু যদি দুইটা দুই রকম হয়, যেমন ধরো ক্রেডিট পোস্টিং থাকলে যদি ডেবিট ব্যালেন্স থাকে তখন আমরা মাইনাস করব, আবার ডেবিট পোস্টিং যদি হয় কিন্তু ক্রেডিট ব্যালেন্স আছে তখন আমরা মাইনাস করব। ধরো আমার হচ্ছে 10,000 টাকা হচ্ছে ডেবিট পোস্টিং হয়েছে কিন্তু ক্রেডিট ব্যালেন্স ছিল হচ্ছে 5,000। তো আমি কি করব? মাইনাস করে আমার কত থাকবে? 5,000 টাকা থাকবে। সো এইটাই হচ্ছে মূলত চলমান জের ছকের ব্যালেন্সিং পদ্ধতি। আর একটা জিনিস মাথায় রাখবে, যেই পাশে টাকাটা বেশি থাকবে, ধরো ডেবিট ব্যালেন্স আছে 5,000 টাকা আর ডেবিট পোস্টিং হচ্ছে 10,000, সো আমরা এখানে যোগ করলাম। কিন্তু যদি মাইনাস করতে হয় তখন আমরা কিভাবে ব্যালেন্সিংটা করব? এখানে দেখো 10,000 টাকা ক্রেডিট পোস্টিং হয়েছে আর ডেবিট ব্যালেন্স ছিল 5,000। সো ডেবিট ব্যালেন্স কিন্তু আমার এখানে ক্রেডিট পোস্টিং থেকে কম আছে। সো পরবর্তীতে আমার কোন ব্যালেন্সটা আসবে? আমার ক্রেডিট ব্যালেন্স হয়ে যাবে 5,000 টাকা। সো যেই পাশে টাকাটা বেশি হবে সেই ব্যালেন্সটাই আসবে। যেমন এখানে ক্রেডিট পোস্টিং ছিল 10,000 আর ডেবিট ব্যালেন্স হচ্ছে 5,000। সো আমার ব্যালেন্স কিন্তু ক্রেডিট পোস্টিং থেকে কম আছে, তাই আমার পরবর্তীতে ক্রেডিট ব্যালেন্স হবে 10,000 থেকে 5,000 মাইনাস করলে 5,000 থাকে। সো আমার ক্রেডিট ব্যালেন্স হবে 5,000 টাকা। তো এভাবে আমরা চলমান জের ছকের ব্যালেন্সিং করব। এখন আমরা একটা কাজের মাধ্যমে চলমান জের ছকের ব্যালেন্সিংটা অ্যাপ্লাই করব। সো একটা কাজ দেওয়া আছে, এই কাজের মাধ্যমে আমরা শিখব কিভাবে চলমান জের ছকের ব্যালেন্সিং করতে হয়। সো বন্ধুরা দেখো, এটা হচ্ছে একটা ব্যাংক হিসাবের চলমান জের ছক। সো এখানে আমরা ব্যালেন্সিং কিভাবে করব? জুলাই 1 তারিখে বিক্রয় হিসাবে ডেবিট পোস্টিং হচ্ছে 8,000 টাকা। সো এখানে ব্যালেন্সও হবে 8,000 টাকা ডেবিট পাশে। আবার দেখো জুলাই 3 বিক্রয় হিসাবের
পোস্টিং হচ্ছে 6,000 টাকা ডেবিট পাশে। তো আমরা দেখো 8,000 আর 6,000 এই দুইটা যোগ করব, কারণ আমরা জানি ডেবিট এবং ডেবিট যদি দুইটাই থাকে তাহলে আমরা দুইটাকে যোগ করব, যে দুইটা সেম হলে আমরা সেটাকে যোগ করব। তো 8,000 আর 6,000 এখানে কত হবে? 14,000 টাকা হচ্ছে ডেবিট পাশে। এবার জুলাই 8 তারিখে ক্রয় হিসাব 3,000 টাকা। তো এখন দেখো 14,000 টাকা হচ্ছে আমার ডেবিট ব্যালেন্স আর 3,000 টাকা হচ্ছে আমি ক্রেডিট পোস্টিং করেছি। সো ডেবিট আর ক্রেডিট মাইনাস করব, মাইনাস করে এখানে ডেবিট পাশে থাকবে হচ্ছে 11,000 টাকা। কারণ দেখো আমার ডেবিট পাশে কিন্তু বেশি ছিল, ডেবিট পাশে হচ্ছে 14,000 টাকা আর ক্রেডিট পাশে হচ্ছে মাত্র 3,000 টাকা। সো এই জন্য আমরা দুইটাকে মাইনাস করে আমরা ডেবিট পাশেই লিখবো 11,000 টাকা। উত্তোলন হিসাব হচ্ছে 1,000। সো উত্তোলন হিসাব হচ্ছে ক্রেডিট পাশে আছে, তাই আমরা মাইনাস করে এখানে 10,000 টাকা ডেবিট ব্যালেন্স লিখবো। ভাড়া হিসাব হচ্ছে 2,000, এটাও ক্রেডিট পাশে আছে। সো আমরা কি করব? 2,000 টাকা মাইনাস করে এখানে 8,000 টাকা হচ্ছে আমরা ডেবিট ব্যালেন্স দেখাবো। সুতরাং বন্ধুরা এভাবেই আমরা হচ্ছে উদ্বৃত্ত বা জের নির্ণয় করব। সো ব্যাংক হিসাবের উদ্বৃত্ত বা জের কিভাবে নির্ণয় করেছে আমি আরেকবার এক্সপ্লেন করছি। 8,000 আর 6,000 যেহেতু দুইটাই ডেবিট পাশে আছে, তাই আমরা দুইটাই যোগ করে লিখেছি 14,000 টাকা। এখন দেখো ক্রেডিট এখানে আছে 3,000 টাকা। সো আমরা ডেবিট আর ক্রেডিট মাইনাস করে ডেবিট পাশে লিখবো 11,000, আবার ক্রেডিট পাশে আছে 1,000, আবার মাইনাস করে আমরা ডেবিট পাশে লিখবো 10,000। ক্রেডিট পাশে আছে 2,000, সো আমরা মাইনাস করে ডেবিট পাশে লিখবো 8,000। সো দেখো বন্ধুরা এখানে যেহেতু ডেবিট পাশে বেশি ছিল, সুতরাং প্রত্যেকবার আমার ডেবিট ব্যালেন্স বা ডেবিট জের এসেছে। তো বন্ধুরা আজকে আমরা দেখেছি কিভাবে হিসাবের জের টানা বা ব্যালেন্সিং করতে হয় এবং চলমান জের ছকে কিভাবে হিসাব সমূহ পোস্টিং এবং ব্যালেন্সিং করতে হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।